প্রোস্টেট হলো পুরুষদের একটা গ্রন্থি যেটা প্রস্রাবের থলির পিছন দিকে থাকে। এটার আসলে কাজ হলো আমাদের পুরুষদের যে বীর্য তৈরি হয় তার একটা কিছু অংশ কাজ করে। তাছাড়া তার যে বীর্যের যে কম্পোনেন্টগুলো সেগুলো পুষ্টি দেওয়ার জন্য কাজ করে সাধারণত প্রোস্টেট ক্যান্সারটা হয় বয়স্কদের। সাধারণত 60 ঊর্ধ্ব যারা আছে তাদেরকেই প্রোস্টেট ক্যান্সার হয়। তো এটা দেখা যায় কি সারা বিশ্বে প্রতি বছর প্রায় 14 লক্ষর মতো নতুন প্রোস্টেট ক্যান্সার রোগী যোগ হচ্ছে আমাদের ক্যান্সার রোগীদের সাথে। এবং এটা উন্নত দেশে কিন্তু অনুন্নত দেশের তুলনায় এর ইনসিডেন্স বা প্রাদুর্ভাব অনেক বেশি। যদিও আমাদের দেশে ক্যান্সার রেজিস্ট্রি নেই, কিন্তু আমাদের দেশে কিন্তু প্রোস্টেট ক্যান্সার নেহাত কম না। তো প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে সবারই সচেতন হওয়া উচিত। প্রোস্টেট ক্যান্সারের সাথে আরেকটা প্রোস্টেট একটা রোগ আছে, বলে বেনাইন হাইপারপ্লাসিয়া অফ প্রোস্টেট, মানে প্রোস্টেট গ্রন্থি স্বাভাবিক কিছু বড় হয়ে যাওয়ার মতো যে লক্ষণ সেটা। এটাও সাধারণত বয়স্কদের হয়। তো দুটোর ক্ষেত্রে আসলে লক্ষণ প্রায় কাছাকাছি, যেমন প্রস্রাব ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব আটকাতে না পারা, প্রস্রাব করার পর মনে হওয়া যে প্রস্রাবটা রয়ে গেছে। তো প্রোস্টেটের ক্ষেত্রে যেটা হইতে পারে প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে, যে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। রক্ত যাওয়াটা হলো অ্যালার্মিং। এছাড়া অনেক সময় প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। তো এগুলো আসলে সাধারণ লক্ষণ। আর এমনি যারা ক্যান্সারের কিছু কমন লক্ষণ আছে, যেমন দুর্বলতা, খাওয়ার অরুচি, ক্ষুধামন্দা বা শরীরের ওজন কমে যাওয়া, এগুলোর কমন লক্ষণ, সেটা আমরা কিন্তু সব ক্যান্সারের মতো প্রোস্টেট ক্যান্সার পেয়ে থাকি। প্রোস্টেট ক্যান্সার আসলে ইউনিভার্সাল স্ক্রিনিংয়ে নিয়ে অনেক বিতর্ক আছে। এক এক জায়গায় একরকমভাবে এটা আসলে পলিসি মেকিং করা হয়। পিএসএ হলো প্রোস্টেটের একটা মার্কার, টিউমার মার্কার। সেটাকে আসলে ইউনিভার্সালি একটা জাজমেন্ট করার জন্য বা আমরা একটা নির্ধারণ করে থাকি। এটা যে কোনো রোগের জন্য পিএসএ বাড়তে পারে। তারপর আমরা আইডিয়ালি পিএসএকে আমরা একটা প্রোস্টেটের ক্যান্সারের একটা লক্ষণ মনে করি। পিএসএ সাধারণত 4-এর নিচে থাকে স্বাভাবিক। যদি 4-এর চেয়ে অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা একটা যাচাই করতে পারি। এছাড়া যেটা হলো যে প্রোস্টেটের আপনার স্বাভাবিক একটা আল্ট্রাসাউন্ড করতে পারি, অথবা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কনফার্ম ডাইরেকশনে, সেটা হলো পেট সিটি। হ্যাঁ, পেট সিটি স্ক্যান করে প্রোস্টেটের ক্যান্সার যে কনফার্মেশন করা হয়। তাছাড়া এমআরআই করা যায়। এমআরআই করলেও কিন্তু আমরা প্রোস্টেট নির্ধারণ করতে পারি। কিন্তু প্রোস্টেট ক্যান্সারের জন্য কনফার্ম যে কোনো কিছু স্ক্রিনিং করে আমরা নির্ধারণ করব, সেটা আসলে হিস্ট্রি, পিএসএ লেভেল বাড়তে পারে। ইভেন আমরা শুধু ক্লিনিক্যালি যদি আমরা পায়খানার রাস্তা দিয়ে ডিআরই করতে পারি, সেটা থেকে কিন্তু প্রোস্টেট যে কোনো অস্বাভাবিক কোনো গ্রোথ আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেটাও আমরা বুঝতে পারি। প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসার অনেকগুলো পদ্ধতি আছে। এটা হলো প্রথমে হলো আমরা সার্জিক্যাল আছে, আবার মেডিকেল আছে। সার্জিক্যাল মানে হলো যেহেতু আমরা হরমোনজনিত কারণে প্রোস্টেট ক্যান্সার হয়, টেস্টোস্টেরন একটা বড় ভূমিকা। তো টেস্টোস্টেরনের আমাদের প্রধান সোর্স বা উৎপত্তি হলো অন্ডকোষ। সেক্ষেত্রে অপারেশনের মধ্যে অন্ডকোষ ফেলে দেওয়া হয়। এছাড়া আমরা মেডিসিন আছে, কিছু হরমোন ইনজেকশন আছে, আমরা এডিটি বলে, হরমোন ইনজেকশনের মাধ্যমে টেস্টোস্টেরন নির্ধারণ করা হয়ে থাকে। পরবর্তীতে যদি এটা ফিরে আসে, সেই ক্ষেত্রে আরও কিছু অরাল ট্যাবলেট আছে, নতুন কিছু ড্রাগ আছে, কিমোথেরাপি আছে, ইভেন রেডিওথেরাপিও কিন্তু খুব লোকালাইজ একটা অল্প প্রাথমিক পর্যায়ে যদি থাকে, রেডিওথেরাপি কিন্তু ভালো একটা ভূমিকা রাখতে পারে। তবে প্রোস্টেট ক্যান্সারের সাথে অন্যান্য ক্যান্সার একটা তুলনা হলো, প্রোস্টেট ক্যান্সার যদি প্রাথমিকভাবে ধরা পড়ে এবং মোটামুটি মানে তৃতীয় ধাপে যদি ধরা পড়ে, তারপর চিকিৎসা করলে কিন্তু মোটামুটি সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অন্যান্য ক্যান্সারের তুলনায়। যে কোনো ক্যান্সার আমরা সবসময় বলি যে প্রাথমিক অবস্থায়, অর্থাৎ স্টেজ 1 এবং 2 এর মধ্যে যদি থাকে, বেশিরভাগ ক্যান্সার কিন্তু নিয়ন্ত্রণযোগ্য এবং কিউরেটিভ, মানে একটা সম্পূর্ণ আরোগ্যযোগ্য। প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে এই ব্যতিক্রম না। তবে আমি আগে বললাম যে প্রোস্টেট ক্যান্সার অনেক সময় দেখা যায় তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপে থাকার পরও কিন্তু রোগী অনেক ক্ষেত্রে ভালো থাকে। হয়তো 100% কিউরেবল হয়, নিরাময় হয় না, কিন্তু রোগী কিন্তু স্টেবল থাকে। আর প্রোস্টেট ক্যান্সার কিন্তু চিকিৎসা না করলে কিন্তু অনেক দ্রুত বেড়ে যায়। যেমন প্রোস্টেট ক্যান্সার সবচেয়ে আগে আক্রমণ করে আমাদের হাড়ের মধ্যে খুব তাড়াতাড়ি দ্রুত চলে যায়। এছাড়া পেটের মধ্যে যে লিম্ফ নোডস আছে, গ্রন্থিগুলো আছে, সেখানেও কিন্তু চলে যেতে পারে। এবং আরেকটা ভয়ঙ্কর যেটা হয় যে এটি যেহেতু প্রোস্টেট ক্যান্সারটা প্রস্রাবের থলির পিছন দিকে থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু পেশাবের থলিটা ব্লক করে দিতে পারে, যেটা পরবর্তীতে কিডনির উপরও এফেক্ট পড়তে পারে। আসলে ক্যান্সারের চিকিৎসা আমরা সবসময় বলি যে ক্যান্সার চিকিৎসা প্রোটোকল বেস। সারা বিশ্বে যেরকম প্রোটোকল হয় সেরকমই, এখানে আলাদা দেওয়ার কোনো সুযোগ নেই যে আমি আমার মতো দিলাম, সেটা না। বাংলাদেশেও কিন্তু সেই প্রোটোকল ফলো করে। বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার যেসব চিকিৎসা আমরা প্রয়োগ করি বা আমরা জানি, ইন্টারন্যাশনাল যেসব প্রোটোকল অ্যাপ্রুভড, প্রত্যেকটা চিকিৎসা বাংলাদেশে আছে।
যেমন বাংলাদেশে অপারেশন প্রয়োজন হলে অপারেশন খুব ভালো আমাদের ইউরোলজিস্ট বা অনকোলজিস্ট আছে। আমাদের প্রোস্টেট ক্যান্সারের যে প্রধান চিকিৎসা যে হরমোন থেরাপি, কিমোথেরাপি, টার্গেটেড থেরাপি বা এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের দেশে আছে। তারপরে রেডিওথেরাপি বলেন, রেডিওথেরাপি কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল রেডিওথেরাপি মেশিন আছে এবং ভালো রেডিওথেরাপিস্ট আছে যারা প্রোস্টেট ক্যান্সার চিকিৎসার জন্য সম্পূর্ণ চিকিৎসা দিতে সক্ষম। তো এতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা তো পিছিয়ে আছি তা না, আমাদের শুধু মানসিকতার পরিবর্তন প্রয়োজন যে আমরা আসলে বাংলাদেশের চিকিৎসা নিতে একটু দ্বিধাগ্রস্ত হই যে বাংলাদেশে চিকিৎসা আছে কিনা বা সম্পূর্ণ চিকিৎসা করলে ভালো হবে কিনা। এখানে আসলে স্থান বা কালে কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রোটোকল যেটা নিয়ম আছে যে চিকিৎসা ক্যান্সার চিকিৎসা যে প্রোটোকলটা নেওয়া হয় সেই প্রোটোকলটা ফলো করা হচ্ছে কিনা সেটার উপর নির্ভর করতেছে। আমরা এটা একেবারে যদি মোটা দাগে বলি যে প্রত্যেকটা ক্যান্সার রোগীকে আমরা বলি প্রথম 3 বছর পর্যন্ত 3 থেকে 6 মাস পর ফলো আপ করার জন্য, এর পরবর্তীতে 1 বছর পর পরে এবং 5 বছর যদি একটা রোগী ভালো থাকে তাকে আমরা মোটামুটি বলি যে এই রোগীটা আমরা কিউর হয়ে গেছে 5 বছর পরে। তারপরে রেগুলার ফলো আপে থাকতে হয়। এটা হাইপোথেটিক্যালি বলা যায় খাদ্যাভ্যাস বড় একটা জিনিস। আমরা যেহেতু ফাস্টফুড বা এরকম খাবার ব্যাপার একটা আছে, ধূমপান একটা বড় চ্যালেঞ্জিং বিষয় আমাদের। ধূমপান অথবা তামাক জাতীয় খাবার এটা যে কোনো ক্যান্সারের জন্য আসলে বিশাল একটা ঝুঁকি। তো এর সাথে আমরা সাধারণত শারীরিক যেটা এক্সারসাইজ করা, ব্যায়াম করা, শারীরিক পরিশ্রম এগুলো যারা কম করে তাদের কিন্তু সম্ভাবনা বেশি থাকে। কারণ আমি আগে বললাম যে প্রোস্টেট ক্যান্সার কিন্তু হরমোন ডিপেন্ডেন্ট বা হরমোন মাধ্যমে হয়ে থাকে। তো হরমোনগুলো আসলে অবেসিটি, ওয়েট গেইন, অনেক ওজন বাড়লে বা খাদ্য ফাস্টফুড যদি খাই সেই ক্ষেত্রে কিন্তু হরমোনের ইমব্যালেন্স হয়ে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাছাড়া বংশগত কারণে হতে পারে, কারো যদি বাবার বা চাচার যদি প্রোস্টেট ক্যান্সার হয়ে থাকে তার কিন্তু প্রোস্টেট করার সম্ভাবনা 30% উপর বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আসলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ক্যান্সার চিকিৎসক হিসাবে আমরা শুধু চিকিৎসাই দিই না, আমাদের মানসিক সাপোর্টটা দেওয়া অনেক বড় প্রয়োজন এবং আমরা সবাই দিয়ে থাকি। কারণ ক্যান্সার রোগীতে কাউন্সিলিং একটা বড় ইম্পর্টেন্ট। যদিও বিশ্বে সব জায়গায় কিন্তু কাউন্সিলার একটা আলাদা একটা পার্ট থাকে, আলাদা একটা ডিভিশন থাকে যারা ওনারা ক্যান্সার চিকিৎসকদের সহকারী হিসেবে কাজ করে। যদিও আমাদের দেশে ওই বিষয়টা এখনও পর্যন্ত ডেভেলপ করে নেই। কাউন্সিলিং পার্টটা আমরাই আসলে বিশেষভাবে করে থাকি। মানসিকভাবে শক্ত থাকার জন্য আমরা যতটুকু কাউন্সিল করি, কারণ ক্যান্সার মানে মৃত্যু, সেটা কিন্তু আমরা অনেক আগে পার হয়ে আসছি। আর প্রত্যেকটা ক্যান্সার চিকিৎসাযোগ্য। এখন আমি কোন সময়টা চিকিৎসা নিতে আসছি সেটা জরুরি। কারণ একটা রোগীর যদি প্রথম ধাপে দ্বিতীয় ধাপে আসে তার চিকিৎসার যেরকম করার পর যতটুকু আউটকাম বা আমরা একটা ভালো ফল পাই, 3 নম্বর বা 4 নম্বর ধাপে আসলে কিন্তু সেরকম ফল পাই না। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা রোগীকে এভাবে বুঝাই দিই বা রোগীর লোককে বুঝাই দিই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের রোগীর আসলে আশেপাশের লোকের কথা অনেক বেশি শোনে। কিছু মিথ আসে সামাজিকভাবে বা পারিবারিকভাবে, সেটা আসলে অনেক বেশি ফলো করে। যার ফলে হয়ে কি আমাদের বলার পরও কিছু রোগী আসলে মানে চিকিৎসা থেকে একটু দূরে সরে যায়। তো আমরা চেষ্টা করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা রোগী যখন আসছে ক্যান্সার রোগী, প্রথম ভিজিট থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত সে আমার সঙ্গে ভিজিট আসবে প্রত্যেকটা সময় তাকে কাউন্সেলিং, চিকিৎসা এবং তার প্রতি যার পরামর্শ প্রত্যেকটা জিনিস আমরা করে থাকি। সচেতনতার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে আছে, সামাজিক পর্যায়ে আছে, ব্যক্তি পর্যায়ে আছে। ব্যক্তি পর্যায়ে যদি বলি আমরা অবশ্যই আমি প্রত্যেককেই ক্যান্সার সম্পর্কে সচেতন হতে হবে। ক্যান্সার তো এমন না যে আমি ঠান্ডা কাশি হলো আমি একটু জ্বরের ওষুধ খেলাম ঠিক হয়ে যাবে। ক্যান্সার সম্পর্কে আগে থেকে সতর্ক থাকলে কিন্তু অনেকগুলো ক্যান্সার আমরা প্রতিরোধ করতে পারি। সেটা আমি যেটা বললাম কিছু লক্ষণ আছে, লক্ষণ যদি আমরা বুঝতে পারি সেক্ষেত্রে আমরা আগে থেকে সচেতন, আগে থেকে চিকিৎসকের শরণাপন্ন হব। সামাজিক যেটা হলো, সামাজিক আমাদের কিছু মিথ আছে যে ক্যান্সার হলে মৃত্যু অনিবার্য, ক্যান্সার করে চিকিৎসা করে লাভ নেই, এত টাকা ধ্বংস করে লাভ নেই। এইগুলা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে ক্যান্সার যে নিরাময়যোগ্য এবং বেশিরভাগ ক্যান্সার যে চিকিৎসা করলে ভালো হয়ে যায় সেটা কিন্তু আমাদেরকে সামাজিক একটা আন্দোলনের মাধ্যমে আমাদেরকে সচেতন করতে হবে সবাইকে। রাষ্ট্রীয় যদি ক্যান্সার রেজিস্ট্রি থাকে তাহলে আমরা একটা ভালো প্ল্যান করে আসতে পারবো যে ক্যান্সার রোগী কতজন আছে এবং তাদের জন্য কী কী চিকিৎসা প্রয়োজন, কতটুকু চিকিৎসা প্রয়োজন এবং কী চিকিৎসা করলে রোগীগুলো ভালো থাকবে এবং আমরা নিয়মিত তাকে আমরা ফলো আপে রাখতে পারবো। সবগুলো জিনিস মিলেই কিন্তু সবগুলো ক্ষেত্র মিলেই কিন্তু আমরা একটা রোগীর প্রতি দায়িত্ব বা পালন করতে পারবো। এখানে একটা কথা আমি বলি, আমাদের দেশে কিন্তু ওষুধ ব্যাপারে বা ওষুধ ফার্মাসিউটিক্যাল যে ক্যান্সারের ওষুধগুলোর জন্য কিন্তু স্বয়ংসম্পূর্ণ, কিন্তু লজিস্টিক কিছু জিনিসের কারণে আমরা পিছিয়ে আছি। যেমন কিছু ল্যাবরেটরিজ ফ্যাসিলিটি, কিছু রাষ্ট্রীয় কিছু পৃষ্ঠপোষকতার অভাবে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। তো এগুলো যদি সমন্বিতভাবে কাজ করি তাহলে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্যান্সারের মতো প্রোস্টেট ক্যান্সারকেও নির্মূল করতে পারবো।
Podcast.